বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিস্টার পাতাবাহার তথা কনফিডেন্স তুলসী পাতা গ্রুপের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন এবং সারা বাংলাদেশে যারা আমার পণ্য বিক্রি করে যাচ্ছেন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ ভাইরা। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আল্লাহর কসম আমি অনেক ভালোবাসি। আমি এই জন্যই ভালোবাসি। আপনারা একটা কথা বলতে হবে, আপনারা সবচেয়ে কাকে ভালোবাসেন? না হয় আপনার মাকে, না হয় আপনার সন্তানকে। তারপরে কাকে ভালোবাসেন? আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার এলাকাবাসীকে, আপনার গ্রাম, ইউনিয়ন, থানা, দেশ, এইভাবে ভালোবাসেন না? আপনারা কি জানেন, আপনারা যদি সঠিক লাইনে সঠিক পথে বা আমি যদি সঠিক লাইনে সঠিক পথে চলি, তাহলে প্রত্যেকের কাজটা হবে দেশকে ভালোবাসা। এটা কিভাবে ভালোবাসা হবে, এটাই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব। সারা দেশ হতে আগত ডিপু, ডিলার, পাইকার, দোকানদার, এই বছর নতুন করে আমাদের যারা চা বিক্রেতা ভাইয়েরা আছেন সম্মানিত, আপনাদেরও আগত। আপনারা এবং কি আমার যারা নেই আপনার প্রোডাক্ট সেক্টরে রাত দিন কঠোর শ্রম দিয়ে আমাদেরকে সুন্দর প্রোডাক্ট উপহার দিচ্ছেন আপনারা, এমনকি এই ফ্যান্টাসি কিংডমের যারা প্রতিনিধিরা আছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মূল কথায় ফিরে যাই। আপনারা বলতে পারেন আমাদের কোম্পানি যে সিস্টেমটা পরিচালনা করি, হয়তোবা অন্য কোম্পানি এমনটা করে না। কেন এটা কেন হচ্ছে এইভাবে পরিচালনা করা হচ্ছে? এর মূল কারণ হলো সারা দিন আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আপনারাও সবাই যার যার স্থানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। অনেক বড় বড় ব্যবসায়ী এখানে উপস্থিত হয়েছেন, আবার অনেক অফিসাররা আছেন, অনেক বড় বড় অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন। আবার যারা এই কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত তারা সকলেই কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু প্রত্যেকের একটা ফ্যামিলি আছে। তাছাড়া মূল কথা হলো যারা বড় ব্যবসায়ী, বড় অফিসার, তারা কিন্তু সময় পায় না। সময়ের জন্য তারা দেশের কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারতেছে না বা স্ত্রী সন্তানকে সময় দিতে পারতেছে না, তাই না? আবার কেউ কেউ আছেন যে অর্থের অভাবে ঘোরা সম্ভব না। আরে ভাই, আমি আমার সমাজে চলেছি, আমার বন্ধু মহল আছে, তাদেরকেও তো আমি বছরে একটা দিনও সময় দিতে পারি না। শুধু ব্যবসা 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 নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। কেননা আজকের যে সুন্দর আয়োজনটা আপনাদের উসিলায় হয়েছে, এই আয়োজনটা বা এই পরিবেশটা তৈরি করার জন্য কি পরিশ্রম বা কি শ্রম দিতে হচ্ছে আমাদের প্রত্যেককে, এটা কি আপনাদের জানার বাকি আছে? কিন্তু আমরা যে এই শ্রম ব্যবসা দিতে যাচ্ছি, কেউ টাকার জন্য ঘুরতে বাহির হতে পারতেছে না, কারো টাকা থাকার পরও দেখা গেছে যে একটু সময় বাহির করতে পারতেছে না। আমি মনে করি প্রতিটা জিনিসের একটা খোরাক আছে, যেটা আমাদের যদি বছরে যদি আমরা একটা দুইটা নতুন জায়গায় একটু ঘুরতে যাইতে পারি এই কোম্পানির উসিলায় বা আমাদের সাথে যারা ব্যবসা করে, তাহলে আমাদের মনের বা শরীরের জড়তাটা কাটে। তাছাড়া বন্ধু মহল, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছে, তাদেরকেও তো একটু সময় দিতে হয়, তাদেরকেও নিয়ে একটু আনন্দ করলাম। এর মূল কারণ হলো আমি এই জন্য এই প্রোগ্রামটা করে থাকি। ওকে, আচ্ছা, আমি একটা কাহিনী দিয়ে আজকের আয়োজনটা শুরু করব। আপনারা বুঝবেন, নিজেকে অতি সাধারণ মনে করবেন না, আবার নিজেকে অনেক বড় মনে করবেন না। আর এই কাহিনীটা বলার পরে, এটা কিন্তু একটা সত্য ঘটনা। আমি কিন্তু ইউরোপে কাজ করতাম, মানে আমি একজন শ্রমিক ছিলাম। আমি প্রথম আমার পরিচয়টা দেই। আমার বাবা একজন কৃষক, আমি একজন কৃষকের সন্তান। ওকে, আমি হাল চাষ করতে পারি, গরুকে কিভাবে চালাইতে হয় তা জানি, অতএব আমি মারাই দিতে পারি, জমি রুইতে পারি, আমি সব কিছু করতে পারি। যেহেতু আমি কৃষকের সন্তান, আমি দেশের বাইরে ছিলাম, একজন যোগ্য শ্রমিক ছিলাম, আমি কঠোর পরিশ্রম করতে পারতাম। আমি একজনে 2, 4, 5, 7, 10 জনের সমান আমি শ্রম দিতাম। আচ্ছা, আমি দেশে বিদেশে আর তার বাহিরে আমি হকারি করছি, এটা করছি সেটা করছি। এই প্রসঙ্গটা আমি একটু পরে আনতেছি, আমি মূল প্রসঙ্গে একটু কথা বলি। আমি একটা সময় লেখাপড়া করার জন্য সাইপ্রাস গিয়েছিলাম, গ্রিক সাইপ্রাস। ওখানে আমি একটা ওয়েটারে চাকরি নিছি। ওই অবস্থায় একজন কাস্টমার, বিভিন্ন দেশের কাস্টমার আসে, একজন যেখানে বারটার নাম ছিল গার্লি বার, ঠিক আছে? ওখানে আমি চাকরি করি, এখানে ইংল্যান্ড, পর্তুগাল,
আমেরিকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাস্টমাররা আসতো, আর আমি ছিলাম ওয়েটার। তখন আমার বয়স ছিল মাত্র 19 বছর। ওকে, তো একটা কাস্টমার আসলো, আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যালো স্যার, ক্যান আই হেল্প ইউ প্লিজ? মানে তাকে আমি ভদ্র ভাষায় বলতেছিলাম, স্যার আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? ওনা আমাকে বললো, ইয়া ইয়া বেবি। আসলে আমি তখন একটু বেবি ছিলাম। ওকে ওকে, পাইন্স অফ কেও, কোকা কোলা, ভুটকা। মানে বিদেশিরা কিন্তু এমনিই কথা বলে, মানে তাকে পাইন্স অফ কেও দিতে হবে, কোকা কোলা দিতে হবে, ভুটকা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। যে ফরেনাররা ছিল, যারাই আসতো, অনেক সময় তাদের সাথে আমার বিভিন্ন সময় কথা বলতে গিয়ে জমে যাইত। কেন, বয়সে একটু কম ছিলাম তো, আর আমি বিভিন্ন জাতি তথা মানুষ সম্বন্ধে জানার জন্য আমার একটা অধীর আগ্রহ ছিল। আচ্ছা, সে আমাকে বললো, হ্যালো বেবি, হোয়ার ফ্রম প্লিজ? আমি বললাম, আই এম বাংলাদেশ। ও, হোয়াট ইজ ইউর নেম প্লিজ? আমি বললাম, আই এম হোসাইন, হোসাইন মজুমদার। সে বললো, ও, আর ইউ মুসলিম? আমি ইয়া, আই এম মুসলিম। সে আমাকে, আমি বললাম, অ্যান্ড ইউ? আর আপনি? হ্যাঁ, মানে নাস্তিক। সে আমাকে বললো, ইউ বিলিভ আল্লাহ অ্যান্ড গড? আমি বললাম, ইয়া, অফকোর্স আই বিলিভ আল্লাহ। সে আমাকে বললো, আমি বললাম, ইউ অ্যান্ড ইউ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? নাস্তিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন তো। সে বললো, না, আমি যেটা দেখি না সেটা আমি বিশ্বাস করি না। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি দেখেছো? আমি অনেক দেশ দেখছি, আমি 150টা দেশ ভিজিট করছি, আমি কি না দেখছি? তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, স্যার আপনি কি পৃথিবীর সব দেখেছেন? ইয়া। আপনি কি সূর্যের ভিতরে কখনো গিয়েছিলেন? ও, হাউ পসিবল। ওরা আমাকে বলতেছিল, কেমন করে সম্ভব? আমি বললাম, স্যার আপনি কি জানেন সূর্য একটা মাঝারি তারা, আর এটা যে পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। সূর্য কত লক্ষ গুণ বড় পৃথিবী থেকে? 13 লক্ষ গুণ বড়। তখন সে বললো, ইয়া আই নো। তা আমি বললাম, স্যার আপনি কি জানেন যে পৃথিবীতে কতটা তারা? সে বললো, কেন, আই ডোন্ট নো। কেন আমি জানবো না? আমি জানি পৃথিবীর তারার সংখ্যা প্রায় 1 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন মেবি, মানে 1 ট্রিলিয়ন থেকে প্রায় 4 ট্রিলিয়ন হইতে পারে সম্ভবত। জাস্ট তার সাথে যে তর্কটা হয়েছিল। ও, আমি তাই নাকি? স্যার আপনি কি জানেন অনেক তারা যে সূর্য থেকে কোটি কোটি, কত কোটি, 30-40 কোটি গুণ বড়, এটা আপনি জানেন? বা মিলিয়ন বিলিয়ন বড়? ইয়া, আমি জানি। এইভাবে যে তারাগুলো আছে, সমস্ত তারা, মিলিয়ন বিলিয়ন তারা, এটা যদি গ্লাসের ভিতরে চলে যায় তাহলে এটা একটা চকলেটের মতন হয়ে যাবে, এটা কি আপনি জানেন? ইয়া, অফকোর্স আই নো। অবশ্যই আমি জানি। আচ্ছা, ও তাই নাকি? আমি তো, আপনি কি জানেন কয়টা গ্লাক্সি আছে? টু মাছ, অনেক গ্লাক্সি আছে। হ্যাঁ, টু মেনি বা টু মাছ, এমন একটা কথা বললো। তারপরে আমি তাকে বললাম, স্যার তাইলে আপনি সব জানেন, আপনি কি জানেন এই মহাশূন্যের মধ্যে কত গ্যালাক্সি, কত চন্দ্র, সূর্য, কত কিছু আছে, কত তারকা আছে? আপনি কি জানেন? অবশ্যই জানি। আমি কি, এর উপরে একটা মহাশূন্য, তারপরে অনেক 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 পরে আকাশ, তাই না? আই এম মুসলিম। আমি জানি প্রথম আকাশের তুলনায় একটা চকলেট, এই পৃথিবীটার তুলনায় যদি একটা চকলেটকে বলা হয় প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা এত বড়, তাই না? এমনটাই তো। দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশটা ওইভাবে বড়, ওইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ বড় বড়। আর এই সমস্ত কিছু যদি সপ্তম আকাশের মধ্যে নিয়ে দেওয়া হয় তাহলে ওইটা আবার একটা চকলেটের সমান হয়ে যাবে। হে বেবি, হাউ পসিবল? হ্যাঁ, আর ইউ নো, তুমি কেমন করে জানতেছো এত কিছু? আমি বললাম, এটা আমার কোরআনে আছে, এটা আমার কোরআনে আছে। তখন সে চুপ হয়ে গেছে, বললো, আমি তোদের কোরআন দেখতে পারি? আমি বললাম, তুই যদি আমাকে বলস তাহলে কোরআন একটা দেব। আমি জানি না সে কি পরে মুসলমান হয়েছে নাকি হয়েছে। এই কথা বলার কারণ হলো, আমরা প্রত্যেকেই অবগত। এখন আপনি বলেন তো, আমি কি, আপনি কি, আমরা কি, পৃথিবীটা কত ছোট, এটা কি এখন বোঝার বাকি আছে? এটা কি বোঝার বাকি আছে?
পৃথিবীটা অনেক ছোট, অনেক সময় কম, অনেক একটা সময়, ছোট সময়। আর এই পৃথিবীতে আমরা ভালো কাজ করতে হবে। আপনার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। আমার দেশের জন্য আমি যুদ্ধ করতে রাজি আছি। কিন্তু দেশ যদি, জাতি যদি, মা যদি ক্ষুধার্ত থাকে, তাহলে আমরা এই দুর্বলতার জন্য যুদ্ধ করতে পারবো না। আর এই যুদ্ধ করতে হলে কি করতে হবে? আপনাকে একটা শক্তি অর্জন করতে হবে, আপনাকে ভালো খাবার খেতে হবে, আপনাকে খাবার খেতে হবে, আপনাকে মেধাবী হতে হবে, আপনাকে প্রশিক্ষিত হতে হবে। আর এই শক্তি, মেধা ইত্যাদি ইত্যাদি অর্জন করার জন্য যেই খাবারটা খেতে হবে, সেই খাবারটা কোন ধরনের হতে হবে? ভেজাল মুক্ত খাবার, ভেজাল মুক্ত খাবার। তাই আমি আপনাদেরকে প্রতি বছর ডেকে আনি, আমি জাতিকে জানান দিতে চাই, হে জাতি, হে আমার ভাইয়েরা, আপনারা আপনাদের নিজের দেশকে ভালোবাসেন, আপনার দেশকে ভালোবাসেন। প্রতিবেশী দেশ আপনাকে হুঙ্কার দিবে, তা কেন হবে? আপনারা তো খাচ্ছেন। বাঙালিদের আত্মা অনেক বড়, কেননা আমি 36টা দেশের জাতির সাথে হকারি করছি। আমি জানি, আমি প্রায় 150 জাতির মানুষের সাথে অনর্গল কথা বলতাম। আমি 10টা 11টা দেশের ভাষায় কথা বলতে পারতাম, চাইনিজ, তামিল, কি 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 না। তারপরে আমার বিভিন্ন জাতি সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল। কিন্তু একটা জাতি শক্তিশালী হওয়ার জন্য একটা মানুষকে থাকতে হবে সুস্থ সবল। আর এই সুস্থ সবল থাকার জন্য তাকে খেতে হবে যতটুকুই খায় ভালো মানের একটু খাবার। আর ভালো মানের খাবার যে সুস্থ থাকা যায়, তার প্রমাণটা হলো আমার দাদারা, দাদার বাবারা মাঝে মধ্যে খাইতো, না খাইয়া না খেয়ে থাকতো, কিন্তু তারপরও তারা সুস্থ সবল ছিল। তারা কি আমাদের মতো এমনি রোগা ছিল? আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের এই দেশের মধ্যে আমাদের প্রতিটা ফ্যামিলি, একটা ফ্যামিলি যদি 10 টাকা খরচ করে খাবার খেয়ে 20 টাকা খরচ হয়ে যায় ঔষধের পেছনে। অতএব আমরা ভালো খাবার খেতে হবে। আমি অনুরোধ করব, আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। আল্লাহ আমাকে যতদিন জ্ঞান বুদ্ধি রাখছে ততদিন আমি ব্যবসা করব। আমি কাউকে ফলো করে ব্যবসা করি না, আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করি। আমি একজন হকার ছিলাম। আমি আন্তর্জাতিক মহলে আমি 30, 40, 50 জাতির হকারের সাথে হকারি করছি। আমি একজন নাম্বার 1 হকার ছিলাম। আমি ব্যবসা ছোটবেলা যখন ছিলাম, শিশু ছিলাম, তখন আমি উরুস মাহফিলের দোকান না যাইতাম। আমার আম্মা এখানে আছে, কত যে মায়ের খাইতাম, তারপরে ওই নেশা আমার ছাড়তো না। আমি এখন জানি বিভিন্ন দেশে হকারি এটা সেটা করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে বা আল্লাহর যে রহমত হয়েছে, আমি জাতিকে গ্রিস্টার, পাতাবাহার তথা কনফিডেন্স গ্রুপ তথা তুলসী পাতার মাধ্যমে আমি জাতিকে ভেজাল মুক্ত খাবার প্রতিটি জাতির হাতে হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তার জন্য কি আপনাদের সাহায্যের প্রয়োজন? সাহায্যের প্রয়োজন কিনা এটা জানান দিতে হবে। আমি কি বলছিলাম? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কেন? আমার সন্তানরা একটা জুস খাইতে গেলে রঙের পানি হয়, ঠিক ওই কোম্পানিটাই যখন বিদেশে জুসটা পাঠায় ওইটা হয় জুস। কেন হবে? আমরা কোম্পানি রেখে সঠিক লাইনে আছি। আজকের 20-30 বছরে কি নতুন কোম্পানি গঠন হচ্ছে? আমার উসিলায় হচ্ছে। আপনাদের প্রাণপণ চেষ্টা, আপনাদের অক্লান্ত পরিশ্রম, সার্বিক সহযোগিতা হচ্ছে। তাই আমি আল্লাহর কাছে কামনা করি, হে আল্লাহ, তুমি আমাকে 20-30 বছরের মধ্যে আমাকে পছন্দ করেছ। আমি যেন ভেজাল মুক্ত খাবার জাতির প্রতিটি ঘরে ঘরে দিয়ে যেতে পারি। আমার জাতি যেন ভেজাল মুক্ত খাবার খেয়ে শক্তিশালী হয়, তারা যেন সবল এবং শক্তিশালী হয়ে জাতিকে অনেক উপরের দিকে উঠে এনে দিতে পারে। এই চেষ্টাটা আমি করে যাব। আমি কখনো ভেজাল খাবার দেব না। আর বলতে পারেন ভালো খাবার দিলে কিছু দাম বেশি পড়ে, এই পড়ে সেই পড়ে। আরে
ভাই আমার যদি 20টা পণ্য থাকে 2-1টা পণ্য আমি লস করতে ন্যূনতম কৃপণতা করব না, কেননা আমি কৃষকের সন্তান, আমি একজন শ্রমিক, আমি একজন হকার। আমার কাহিনী যদি আমি বলতে যাই আপনারা সবাই জোর করে কাঁদবেন। আমি বাস্তবতা দেখেছি, আমি দেখেছি মানুষের কঙ্কাল পাড়িয়ে দেশ বিদেশে কিভাবে যাইতে হয়। আমি দেখেছি একজন মানুষ, বাংলাদেশি একজন মানুষ বিদেশে গিয়ে, বিশেষ করে আমার বোনেরা অনেক সময় অনেক নির্যাতিত হয়, তাদের কান্না দেখেছি, তাদেরকে সাহায্য করার কেউ থাকে না। অতএব আমাদের জাতিকে শক্তিশালী করার জন্য এমন কিছু কোম্পানি দরকার যারা ভালো মানের খাবার দিবে, তাহলে মানুষ ভালো খাবার পাবে, তারা শক্তিশালী হবে, তারা দেশ ও জাতিকে মেধা বুদ্ধিমত্তা দিয়ে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবে। আর আমি নতুন কোম্পানি হিসাবে আমি বারবার আল্লাহকে বলি যে এই 30 বছরে প্রায় 2-5 কোটি মানুষ আইসে গেছে না দুনিয়ায়। আপনারা জানেন কত কঠিন কাজ, আপনারা বুঝেন। আজকে একটা প্রোগ্রাম হয়েছে ভালো, আমি খুব খুশি, আপনারা খুশি। আপনারা জানেন কত কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে, কত প্রাইজ, কত কি, কত আয়োজন। এই যে লোকগুলো দাঁড়ায় আছে, আপনারা আছেন, আপনাদের সহযোগিতা, এটা তো আল্লাহর একটা রহমত। তাহলে আল্লাহ যেহেতু আমাকে এত কিছু দিচ্ছে, আমার সমস্ত কিছু আমি মানুষের জন্য, আমার জাতির জন্য বিলি করে দেব। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি বলে যাচ্ছি আল্লাহর যদি রহমত হয়, এই যে ভেজাল মুক্ত খাবারের বিনিময়ে আমার উপার্জন হবে না। আমি প্রায় সময় একটা কথা বলি, আমি এমন কিছু পলিসি জানি বা ব্যবসার এমন পলিসি জানি বা করবো ইনশাল্লাহ। কোনো বাংলাদেশে এমন কোম্পানি নাই, বিশেষ করে বর্তমানে যে কোম্পানিগুলো আছে তাদের ছেলে নাতিপতিরা ব্যবসা করে, তাই না? তারা সোনার চামিচ মুখিতে বড় হয়েছে, আর আমি হকারি 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 করে ব্যবসা শিখে আসছি। অতএব আমি যেটা পারবো তারা এটা পারবে না। আজ থেকে ভেজাল মুক্ত খাবার দিয়ে আমাদের যে উপার্জনটা হবে, এই খাবারগুলা ক্ষুধার্ত মানুষ, এই উপার্জনের বড় একটা অংশ ক্ষুধার্ত মানুষের পেটে চলে যাবে। এই প্ল্যানিং নিয়ে আমি কাজ করতেছি। আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন, আমি একটা কথা মিথ্যা বলতেছি না। আমার অফিসাররা এখানে আছেন, ওনারা এক একজনে রাজশাহী ভার্সিটির, চট্টগ্রাম ভার্সিটির, বিভিন্ন ভার্সিটির ছাত্র, এমনকি অভিজ্ঞতার কোনো অভাব নাই। আমি যখন প্ল্যানিং করি তারা হা করে তাকিয়ে থাকে, বলে স্যার এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। আমি বলি অবশ্যই আল্লাহর রহমত, আর এই আল্লাহর রহমতটাকে আমি মানুষের পেটের মধ্যে দিয়ে দেবো, ক্ষুধা নিবারণ করব। আপনার থানায় এমন হবে 2000-3000 ক্ষুধার্ত ফ্যামিলি, যারা 2 বেলা খেয়ে থাকে 2000 টাকার বিনিময়ে মাসে। তারা যদি 2000 টাকার বিনিময়ে 3000 টাকার পণ্য পায়, তাহলে কি তারা 3 বেলা খাইতে পারবে না? ক্ষুধা আপনাদের উসিলায় নিবারণ হবে ইনশাল্লাহ। যদিও এটা একটা সরকারের কাজ, কিন্তু আমি এমন কোনো কৌশল রাখবো, যদি আল্লাহ বাঁচে রাখে 2-1 বছর 3 বছরের মধ্যে দেখেন যে কিভাবে আমি খেলাটা খেলি। আপনারা আমার সাথে আছেন তো? থাকবেন ইনশাল্লাহ। এখন তো বুঝতে পারছেন আমাদের মৃত্যু হতে হবে। আমি একটা কাহিনী বললাম না, দুনিয়াটাতে, এই পৃথিবীটা কত ছোট, এর মধ্যে আমরা কত ছোট, আর এর মধ্যে যদি আমরা ভালো খাবার বা ভালো পণ্য দিয়ে যাই, তাহলে আমরা ভালো ব্যবসায়ী হইলাম না? আচ্ছা, ভালো ব্যবসায়ী জান্নাতে কার সাথে থাকবে বলেন তো? ভালো ব্যবসায়ী জান্নাতে কার সাথে যাবে? সৎ, নিষ্ঠাবান বা ভেজাল মুক্ত পণ্য যারা দিয়ে ব্যবসা করে, তারা কার সাথে থাকবে? শহীদদের সাথে। তাহলে আমি আল্লাহ দেখে আমি কখনো 2 নম্বর পণ্য দেই না বা দেব না। যেটা আমি খাই বা আমার সন্তানের জন্য খাওয়াবো, আমি এইটাই দেবো। আর যেটা পারবো না এটা করবো না। তাহলে আপনারা তো প্রত্যেকে আমার ব্যবসায়ীর একটা অংশ, তাই না? তা আপনারা যদি হকালালি লাইনে ব্যবসা করেন, আপনারা কি এমন বলতে হবে যে গ্রিস্টার বা পাতা কনফিডেন্সের পক্ষে 10 টন সওয়াব হইছে, সওয়াবের 1 কেজি আপনারা দিলাম, 1 কেজি আপনারা দিলাম, এটা বলতে হবে না? যেই সওয়াবটা আল্লাহ দেয় বা নেকটা আল্লাহ দেয়, সবার মধ্যে ভাগ বন্টন হয়ে যাবে। কোম্পানিকে আমার একা। গ্রিস্টার, পাতাবাহার তথা কনফিডেন্স গ্রুপের একমাত্র মালিক পক্ষ হলাম আমি। কেউ যদি কখনো বলে যে এটার পার্টনার আমি, এই আমি, সে আমি, আপনারা এটা বিশ্বাস করবেন না। কেননা আমার মৃত্যু হবে, আমার কোম্পানির পার্টনার দেব না, পার্টনারে ব্যবসা হয় না, ঠিক আছে? আর আমি যে পলিসি টানবো এরা এটা বুঝবে না, আল্লাহর রহমতে। ওকে, আচ্ছা,
তো যেই কথাটা বলছিলাম, আপনারা হক হালালি আপনাদের ছেলে সন্তান দেশ জাতি তথা সবাইকে ভালোবাসেন, তার জন্য আপনারা হক হালালি ব্যবসায় থাকেন। আল্লাহ হক হালালির মাধ্যমেও পেটের ক্ষুধা নিবারণ করা যায়। আর বলতে পারেন হক হালালি ব্যবসা করলে টাকা তো এত ইনকাম হয় না। আমার অনেক ডিলার ডিপো আছে, অনেকে আছে 10,000 টাকা কামায়, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ পর্যন্ত উপার্জন করে। টাকাটা কি কম হইল? যে 10,000 কামায় সে আগামী কিভাবে তাকে 30-40,000 টাকা উপার্জন করানো যায় সেই ব্যবস্থাটা আমি করে নিচ্ছি। আপনারা আমার প্রতি আস্থা রাখেন। আরও আরেকটা কথা, এখানে প্রদর্শনী সেন্টারে দেখবেন মিনি সাবান আসছে, পাউডার ড্রিঙ্কস আসছে, এগুলা আপনারা সবাই দেখে নেবেন। এগুলা আমরা কিছুদিন পরেই মার্কেটে ছাড়বো। সব পণ্যগুলা নিজের মতন করে বিক্রি করবেন, আর আজকে প্রদর্শনীতে অন্তত দেখে নেবেন। আচ্ছা, যে কথাটা আমি বলতেছিলাম, আমি যদি আমার কিছু কথা বলি, আসলে সময়টা যদি শর্ট না হইতো। আচ্ছা, আপনারা কারা কারা উদ্যোক্তা হইতে চান? কারা কারা উদ্যোক্তা হইতে চান? হ্যাঁ, আচ্ছা, আমি একটা বড় একটা আলোচনা করব, যেটা বড় পর্যায়ের লোকদের সাথে টক্কাটক্কি দেওয়া হচ্ছে। পৃথিবী আমরা মনে করি যে কাপড় বেচছে, যে এটা বেচছে সেইটা বিক্রি করে সে উদ্যোক্তা। আচ্ছা ভাই, উদ্যোক্তা কি? মানে কোনো কাজে উদ্যোগ নেওয়া তো উদ্যোক্তা, তাই না? আমি মনে করি প্রতিটা মানুষেই তাহার পছন্দ মতো কোনো না কোনো উদ্যোগ নেওয়া উচিত। আর সে যে উদ্যোগটা নিবে সেইটাই একটা উদ্যোগ। আর সে যদি ওই কাজে সফল হয় তাহলেই সে সফল উদ্যোক্তা। আমি বলতে পারেন, রাখেন 1 মিনিট, পৃথিবীর অনেক বৈজ্ঞানিকরা বা অনেক জ্ঞানীগুণীরা বলে ব্যবসা করলে উদ্যোক্তা। আমি বলবো নো, এটা হয় না। এটা কে বলতেছে? 30 বছরে বাংলাদেশে নতুন একটা কোম্পানি জুটে নাই, সেই ব্যক্তিটার উসিলা জুটছে, এই লোকটাই বলতেছে। আচ্ছা ভাই, একজন পুলিশ অফিসার, একজন এমপি, সে যদি মনে করে আমার থানায় কোনো নেশা করতে পারবে না, খারাপ কিছু করতে পারবে না, এই সেই এমন উদ্যোগ নেয়, তাহলে তারা কি সফল হওয়া সম্ভব না? আচ্ছা, সে কি উদ্যোক্তা হলো না? সে তো উদ্যোগ নিচ্ছে, তারপরে সফল হয়েছে, তাহলে কি হলো? সে সফল উদ্যোক্তা, তাই না? আচ্ছা, যদি একজন অফিসার, আচ্ছা আমার এখানে এমন অফিসার আছে 10,000 12,000 পাইতো, সে এখন 70-80,000 টাকা পায়, আরও বেশি পায়। একজন অফিসার সে যদি আপনার দেখা গেছে যে 10,000 টাকার স্থানে 50, 60, 70,000 টাকা উপার্জন করার ক্যাপাসিটি রাখে, ব্যতিক্রম পলিসি খাটায় কাজ করে যায়, তাহলে সে উদ্যোক্তা হলো না? সে তার লাইনে সে উদ্যোক্তা। কে বলছে? আবার একজন ছাত্র, আমি মনে করি ছাত্র থেকে বড় উদ্যোক্তা কেউ নাই। আচ্ছা, পৃথিবীর সব কাজের মধ্যে চ্যালেঞ্জ আছে, লেখাপড়ার মধ্যে চ্যালেঞ্জ আছে। একটা ছেলে ঢাকা ভার্সিটি বইয়ের থেকে যদি অনার্স মাস্টার্স বা দেশ বিদেশ থেকে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পরে কি সে পিওনের চাকরি করবে? বলেন, করবে না। ওই ছাত্র যদি উদ্যোগ নেয় যে আমি জীবনটাতে এমনভাবে লেখাপড়া করে যাব যে করার মতন করব, সে অনেক ভালো ছাত্র হয়ে যায়, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে ভালো ভালো ভার্সিটিতে লেখাপড়া করার পরে বাইর হয়, সে যদি সফল হয়, তাহলে সে কি সফল উদ্যোক্তা হলো না? তার জন্য আমি বলি, একজন ছাত্রর জন্য সফল উদ্যোক্তা হওয়া সবচেয়ে সহজ। আপনারা যারা ব্যবসা করেন, যারা ডিলার ডিপো বা এসআর অফিসার যারা আছেন, আচ্ছা আপনারা যে ব্যবসা করেন, এই কাজটা কি যে কেউ করতে পারবে? পিএইচডি ডিগ্রি নিয়ে আসলে করতে পারবে? অথচ আপনার টেকনিকে আপনি কিন্তু ঠিকই করতেছেন। আপনি মাসে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা উপার্জন করতেছেন। তাহলে আপনি সেই ক্ষেত্রে অনেক বড় একটা উদ্যোক্তা হয়ে গেলেন না? শোনেন ভাই, এটি হলো কিছু নাস্তিকী কথা। এই কথাটা যেন কোন দৃষ্টিতে দেখেন আপনারা জানি না। আল্লাহ এই দুনিয়ায় অসংখ্য কর্ম দিয়া দিচ্ছে, তাই না? প্রতিটা কর্মই করার মতো করতে পারলে এটা সম্মানের, নাকি? তাহলে যারা একটু কাপড় বেচবে, যারা ফেসবুকে টিকটক করতে গিয়ে একটু দেখাইয়া বিক্রি করবে, সে গর্ব করে বলবে আমি একজন উদ্যোক্তা। একজন জিএম, একজন এসআর, একজন অফিসার বা একজন ডিলার বা এরা ছাত্র, এরা উদ্যোক্তা না? এটা হইতেই পারে না। আল্লাহর দুনিয়ায় লক্ষ লক্ষ কর্ম আছে, সকল কর্মই সম্মানের, যদি করার মতো করা যায়। যদি আপনি সফল হন তাহলে ওই কাজটা সম্মানের, বা আপনার ছেলে সন্তান সবাইকে নিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন। অতএব আমি প্রমাণ করে দেব,
যে যে কাজটা করে সেই কাজটা সম্মানের। আর আজকের এই বাংলাদেশে বা পৃথিবীতে অনেক জ্ঞানীগুণীরা বলে যে আপনারা চাকরি না করে এইটা করেন, ওইটা না করে এইটা করেন, চাকরি করা অন্যের গোলামি, কত একটা তুচ্ছতাচ্ছিল্য করে এমন কথা বলে না ভাই? দেখেন, যে যে বলুক নিজের বিবেক নিয়ে চলবেন, নিজে যে কাজটা করবেন, যেটা ভালো লাগে, ভালো কাজ এটা করার মতো করবেন, আপনার সফলতা অনিবার্য। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন আমেরিকা থেকে একটা ঘোষণা আসছিল, মায়ের দুধ খাওয়ানো যাইত না, তাই না? 1-2 বছর পরে কি হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তাই না? এমনটা না? এটা যারা সিনিয়ররা তারা জানেন। তখন ওই বিজ্ঞানীরা বলছে মায়ের দুধ খাওয়ান, মাকে সুস্থ রাখেন, সন্তানকে সুস্থ রাখেন, মানে তারা যা করবে তাই হইব। আসলে আল্লাহর এই দুনিয়াটায় কোরআন হাদিস বা বিভিন্ন ধর্মের কিছু আছে, ওই সিস্টেমের বাহিরে, মানে বাস্তবতা তথা প্রকৃতির বাহিরে কোনো কাজের ব্যাপারে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করুক, এটা আপনারা মানবেন না। আপনারা প্রত্যেকে যার যার স্থান থেকে সফল হন, তাহলেই আপনি একজন সফল উদ্যোক্তা। ওকে, তাহলে আপনারা কি প্রত্যেকের স্থান থেকে সফল উদ্যোক্তা হতে চান? অবশ্যই হবেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আসলে আমার কাহিনীটা কি বলবো, সময় নাই, বললে আপনারা কান্নাকাটি করবেন। বলতাম, আমি একজন কৃষকের ছেলে। আমার ফ্যামিলি ব্যবসা করতে গিয়ে একটা বড় ধরনের হোঁচট খেয়ে গেল। আপনারা কিভাবে উদ্যোক্তা হবেন এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি। উদ্যোক্তা হওয়ার জন্য স্পিরিট থাকতে হবে। স্পিরিট কি, এই স্পিরিটটা কি এখানেই শেষ? মুহূর্তে মুহূর্তে আপনার মধ্যে আগুন জ্বলবে। আপনি যেই কাজ করবেন মুহূর্তে মুহূর্তে আগুন জ্বলবে। এই ভাই, আপনার মা কি আপনার কাছে একসময় 100 টাকা চাইছিল, দিতে পারেন নাই? আপনার মা পানের জন্য কষ্ট পাইছে, এটা কি হয় না? আপনার ছোট ভাই আপনার কাছে 500 টাকা চাইছে, দিতে পারেন নাই, এটা কি হয় নাই? আপনার বোন ফিল আপ করতে পারে নাই, এটা কি হয় নাই? আপনার জীবনে এমনও হয়েছে যে কিছু টাকার জন্য অপদস্থ হয়েছেন, এটা কি হয় নাই? আপনার বাবা অপদস্থ হয়েছে, এটা হয় নাই? তাহলে আমার কাহিনী শোনেন। তখন আমার বয়স 17.5 বছর, মাত্র আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি। দেওয়ার পরের দিন আমার আম্মা এখানে, আমি দৌড়ে দৌড়ে দেশের বাইরে চলে গেলাম 2 নম্বর কাগজে। এটা কোথায়? মালয়েশিয়া। যাওয়ার পথে যাইরা খাইলাম একটা দরা। আসলে দুঃখিত, এই কথাগুলো আমার ফ্যামিলিও জানে না, ওনারা হয়তো কষ্ট পাইতে পারে। আমি গেলাম, যাওয়ার আমি এতই কষ্ট পাইতেছিলাম। আমাদের ফ্যামিলি যখন সমস্যায় পড়ছে, অনেক আপনজন এটা সেটা অপদস্থ, আমার বাবাকেও আমার চোখের সামনে অপদস্থ। হ্যাঁ, আপনার বাবা হয়তো এই অপদস্থটা হয়েছে, আমি অপদস্থ হয়েছি কার কাছে? আপনজনের কাছে। দুকে দুকে আমি খেপে যাচ্ছি। 1 বছর 2 বছর 3 বছর, যখন আমি 8-9-এ পড়ি তখন থেকে শুরুটা হয়েছে ওই ঝামেলাটা। কোনো রকমে ইন্টার পাসটা করছি, পরীক্ষাটা দিচ্ছি। দেওয়ার পরে আমি ছুটলাম, ভাবলাম আমি কমান্ডো স্টাইলে জীবনটা আগাবো। কমান্ডো স্টাইল কি বুঝেন? পাহাড় পর্বত বিল্ডিং নদী নালা যেটা পরে এটা আপনি সোজা পাড়ি দিয়ে যাইতে হবে, এটাই তো কমান্ডো স্টাইল বলে। আমি ওই স্টাইলে আগাইতে ছিলাম। আগাইতে গিয়ে প্রথম মালয়েশিয়া যাওয়ার পরেই 2 নম্বর পাসপোর্ট খাইলাম ধরা। কি হলো? অন টেস্ট। অন টেস্ট কি? রিমান্ড। আহা, রিমান্ড যে খাচ্ছে সে বুঝে। আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি বাড়িতে আসছি, কেউ জানে না। আসার পরে বলছি যে ধরা পড়ে গেছি, এই জন্য আইসা গেছি। 7-10 দিন পরে আইসা গেছি। তারপরে আমি মনে করলাম এটা আমার একটা অন টেস্ট, মানে জীবনে সফল হতেই হবে আমাকে। কেউ যদি রিমান্ড খেটে থাকেন তাইলে বুঝবেন এটা কি। দ্বিতীয়বার সফল হলাম, আবার 1 সপ্তাহ পরে চলে গেছি, দ্বিতীয়বার সফল হলাম। দৌড়ে দৌড়ে চলে গেছি। আমার মা একটু খাবার দেওয়ার জন্য আমার পেছনে ঘুরতেছিল, কিন্তু আমার খাওয়ার আর সময়টা ছিল না। যথাসময় উপস্থিত হয়ে আমি পৌঁছতে পেরেছি। মালয়েশিয়াতে যাওয়ার পরে দেখলাম যে ওখানে 7,000 10,000, এটা 2000 সালের কাহিনী, 15,000 টাকার বেশি উপার্জন করা সম্ভব না। কিন্তু এই টাকা আমার হবে না, যদিও ওই সময় টাকাটা এখনের চেয়ে অনেক মূল্যবান। আমি ভাবলাম আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। আমার মামা ওখানে ছিল। মামা, আমি পারবো, আমি পারবো, কি করতে হবে? আমার বাবার অপদস্থ আমি দেখেছি,
আমি অপদস্থ হয়েছি, আমার বোনের ফর্ম ফিল আপের টাকা দিতে পারি নাই, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই, আমি আমার প্রতি প্রতিশোধ নিতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, আমি চাই আমাকে কি করতে হবে, মরতে হলে মরবো, আমি বীরের মতো মরবো। আমি বলতেছি কাকে? উদ্যোক্তা হতে চান তো আপনাদেরকে। তখন বললো মামা একটা কাজ আছে, আপনারা কেউ ওয়ার্নিং করছেন? খালি চোখে ওয়ার্নিং করলে ওয়ার্নিংয়ের তাপটা কেমন হয় বুঝেন? আর 17-18 বছর বয়সে যখন একটা লোক এই ধরনের কাজের মধ্যে যায় তখন তার অবস্থাটা কি হয়? আমি শুরু করলাম, কাজ শিখে নিলাম কোনো না কোনো কৌশলে, জঙ্গলে থেকে। ওখানে আবার জিনের ভয় আছে, তো জঙ্গলে থেকে যখন কাজ শিখতাম মালাইরা কইতো হান্তু মিয়া ওরাং, মানে সে জিন, নাহলে সে জঙ্গলে গিয়ে রাত নিশীতে 2টা-3টা কাজ শিখে চুরি কইরা কইরা চুপে চুপে, তাহলে এটা কিভাবে সম্ভব? কাজ করতে 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 পরে একসময় কাজ শিখে গেলাম। শিখার পরে এত কাজ করতেছিলাম, কাজের ফিনিশিং সব ছিল খুব চমৎকার। কাজ করতে করতে অনেক সময় জ্ঞান হারাই ফেলতাম। জ্ঞান যখন হারাই ফেলতাম তখন কিছুক্ষণ পরে আবার জ্ঞান আসতো, তখন আবার হাসি মুখে আমি ওই গানটাকে আবার ধরতাম। বড় বড় কাজ, ও আগুনের পাওয়ার এতই বেশি দিয়ে রাখতাম, আগুনটা যখন আমি এইভাবে ধরতাম ছড়ছড় করে আমার উপরে আগুন পড়তো। কিন্তু অন্য যে কারো 2-4 জনের তুলনায় আমি বেশি কাজ করতাম। অন্যরা যদি পাইতো 15,000 টাকা, আমি পাইতাম মিনিমাম 50 থেকে 60,000 টাকা বাংলাদেশি। আর তখনকার 2000 সালের 60, 70 বা 50,000 টাকা এখনকার সময় 2-4-5 লাখ টাকার চেয়েও বেশি, তাই না? তখন ভাবতাম আমি মরবো, বীরের মতন মরবো, কাপুরুষের মতো নয়। আবার গান ধরে আবার কাজ করতে থাকতাম। তারপরও হাসি মুখে বলতাম, হে আল্লাহ, আমাকে তুমি এমন তৌফিক দাও যেন আমার মতন কষ্টে দুঃখে যারা আছে, যারা পৃথিবীতে ক্ষুধার্ত, তাদের জন্য যেন আমি প্রাণপণ শ্রম দিতে পারি। যাক, 1 মাস 2 মাস 1-1.5 বছর পরে আবার ধরা খেয়ে গেলাম। 1.5 বছরে পরে 10-12 লাখ টাকা উপার্জন করলাম। ওই সময় 10-12 লাখ টাকা আমার ফ্যামিলির জন্য মানে কত উপকার ছিল এটা বলে শেষ করা যাবে না। উপার্জন করলাম, করার পরে আবার ধরা খেয়ে গেলাম। কি ধরা খাইছে? আমার খুব আদর করছে, আবার রিমান্ড, মানে 1.5 বছর পরে আরেকটা। ভাই, মালয়েশিয়ার যারা 3টা ব্যাট খাইছেন তারা জানেন। আর আমি এমনই কর্ম করতাম, মালয়রা বলতো হান্তু মিয়া ওরাং, গিলা মিয়া ওরাং, মানে সে পাগল, সে জিন। আমি জিন পাগলের মতন হইয়া কাজ করতাম। ওকে, এইভাবে নিজেকে ইয়ে করতাম। দেশে কি হলো, আরেকটা রিমান্ড খেটে আসলাম। আহা, রিমান্ডের কষ্ট যারা পাইছে তারা বুঝে, 3টা বেতের কষ্ট মালয়েশিয়ার যারা পাইছে তারা বুঝে এটা কত কষ্ট। তারপরে আমি একটুও দমি নাই, ছুটলাম আবার দেশের বাহিরে, গেলাম সাইপ্রাস। ওখানে 1 বছর লেখাপড়া করলাম, দেখলাম যে আসলে হচ্ছে না, আমার টাকার দরকার। গ্রিসে ছুটলাম। গ্রিসের উদ্দেশ্যে যখন আমি বাহির হইলাম তখন বড় বড় ট্রাঙ্কির ভিতরে আমাদেরকে ঢুকাইলো, 1 দিন 2 দিন 3 দিন ট্রাঙ্কির মধ্যে রেখে আমাদেরকে তুরস্ক, আঙ্কারা ওখানে পৌঁছাইলো। ওখানে আমি যে ওরা কত কৌশল করে গেছি, এই কথাটা কি বলবো? একটা কৌশল বলি, হ্যাঁ, তাহলে বুঝবেন। ইস্তাম্বুল থেকে যখন আমরা গ্রিসের উদ্দেশ্যে রওনা হব, আমরা শহরমুখী হলাম। প্রায় কতজন? আমরা সাইপ্রাস থেকে প্রায় 5টা ছেলে আসছি, একটা গাড়িতে উঠছি। ওঠার পরে চতুর্দিক দিয়ে আমাদেরকে পুলিশ অ্যাটাক দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে তখন কি করলাম, তখন কি হয় জানেন, ওখানে যারা ইউরোপে যাওয়ার পথে, এই যে কয়েকদিন আগে প্রায় 25-30 জন ছেলে মারা গেছে না, বিশেষ করে পদ্মার ওই পারের মাদারীপুরের ছেলেরা বেশি থাকে, এই রিক্সটা নেয় ওরা বেশি। শিবচর বাড়ি কই? শিবচর, মাদারীপুরে কয় না। আচ্ছা, ওরা বেশি থাকে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে কি হয়েছে, আমাদেরকে পুলিশ অ্যাটাক দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে কয়, পুলিশ অ্যাটাক দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে পাসপোর্ট, বুসু কি জানি কয়, তুর্কু ভাষায় বুঝি না। তখন কি করি রে, আর এটাও বুঝতে পারছি, তুরস্ক থেকে ধরা পড়ে যখন ইরানে যাব, এমন মায়ের ভাই, আহা, আবার ইরান থেকে পাকিস্তানে তাও মাইরা পাঠাবে। অনেকেই বলে, আমিও বলছি শুট মি প্লিজ, শুট মি। তারপরও এমন কাহিনী, তখন যখন চতুর্দিকে ঘিরে ফেললো, তখন হঠাৎ আমি বললাম যে আই হ্যাভ পাসপোর্ট। তখন আমার সাথে প্রতিটা ছেলে শিক্ষিত ছিল, সাইপ্রাসে ছিল, অবশ্যই তারা শিক্ষিত ছিল, স্টুডেন্ট ভিসা যেহেতু গেছে।
তখন এরা বলতেছে এই পাসপোর্টটা দিবেন, এখন তো আরো মারবে, এটা তো সাইপ্রাসের পাসপোর্ট, আমাদের পাসপোর্টে তো বিষয় নাই। আমি কই দেন, তাড়াতাড়ি দেন। 5 জনের 5টা পাসপোর্ট দেখাইছি, তো ও যখন বুসু বুসু কইছে তখন আমি বুঝালাইছি বেটা ইংলিশ বোঝে না, বুঝছেন। আমি করছি কি, এই পাসপোর্ট 5টা পাসপোর্ট এর হাতে ধরাই দিছি, এদের হাতে ধরাই দিচ্ছি। চতুর্দিকে ওয়ারলেসে কথা বলতেছে অফিসারদের সাথে, 5-7-10 জন পুলিশ, আরো পুলিশ আসতেছে। যখন আমি পাসপোর্টটা ধরাই দিলাম, ওইয়া পাসপোর্ট নো প্রবলেম, বসু বসু নো প্রবলেম, একজন একজন করে সবার সাইডা দিচ্ছে। মানে আপনি বুঝেন, ওই মুহূর্তে যদি ধরাটা পড়তাম, ধরা পড়লেন ইরান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, আর মায়ের কাকে বলে। কিন্তু তারপর আমি দবার ছিলাম না। যাক, এই কথাটা বলার কারণ এই, আপনারা যে যে উদ্যোগটা নেবেন, আপনারা চমৎকার কৌশলী হবেন বা গভীর থেকে গভীরে চলে যাবেন, তাহলে আপনার সফলতা, আপনি যেই কাজ করবেন এইটার মধ্যেই আছে। ওকে, আসলে অনেক কথা বলতে মনে চাইতেছে। আমি একটা কথা বলি, তারপরে গ্রীষ্মে গেলাম। গ্রীষ্মে যাওয়ার পরে রাত দিন কি বসতাম না, আমি কিন্তু প্রায় 10 বছর টানা ঘুমাই নাই। আচ্ছা, এই কাহিনী আছে, এই কাহিনী আছে। যখন রাতে 2টা-2:30 আসতাম হকারি কইরা, আসার পরে দেখা যাচ্ছে হকারি করতাম কার সাথে জানেননি, প্রায় 30-40 দেশের হকার ছিল। আমার ব্যবসার কনফিডেন্সটা আরো বেড়ে গেছে, ওরা আমার সাথে দাঁড়াইতেই পারতো না, মানে আমি এত মনোযোগী ছিলাম। হ্যাঁ, ওরা সবাই আমাকে ফলো করতো। তো ওই যে হকারগিরি করতাম, করার পরে দেখা যেত তারা আমার সাথে দাঁড়াইতেই পারতো না। তখন এতই শ্রম দিতাম, প্রতিদিন রাতের 2টা, 2:30, 3টা আসতাম, 4:30 উঠে যাইতাম। আচ্ছা, এইভাবে কয়দিন পারবেন? আপনারা জানেন, আমার বুকের মধ্যে মোবাইলটা রাখতাম, ভাইব্রেশন দিয়ে মোবাইলটা কাঁপতো। 2টায় এসে ঘুমাইতাম, 4টার সময় মোবাইলটা বেজে উঠতো। তখন মনে হইতো পারতেছি না, মনে হয় গায়ে আগুন জ্বলে। এটাই কিন্তু হবে। আর ভাই, একদিন পারবেন, 2 দিন পারবেন, 1 সপ্তাহ পারবেন, 2 সপ্তাহ পারবেন, বছরের পর বছর আপনি পারবেন। এটা কঠিন কাজ। তখন মোবাইলটা যখন এমনি লড়ে উঠতো, ভাবতাম যে আর পারি না। তখন মনে হইতো আমি অপদস্থ হয়েছি, আমি আর প্রতিশোধ নিতে চাই। কি করে? আচ্ছা, আর প্রতিশোধ কারোর উপরে আঘাত করে করবেন না, নিজের উপরে নিজে প্রতিশোধ দিবেন। যে যে কর্মটা করবেন করার মতন করবেন, তাহলে আপনার সকল প্রতিশোধ হয়ে গেল। এটা হলো আমার কথা। তখন আর পারতেছি না, ভাবতাম যে আরে আমার বাবা অপদস্থ হয়েছে, না পারতেছি না, আজকে একটু ঘুমাবই। ভাবতাম আমার বোনের বেতনের টাকাটা দিতে পারি নাই, না আর একটু ঘুমাই। তারপরও এইভাবে ভাবতে থাকতাম। থাকতে থাকতে মনে হইতো যে কেউ যদি আসে আমার বোনকে ইজ্জত লুটার জন্য, তখন কোনো ভাই আছেন যে আপনার জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে, আপনার জীবন থাকতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন না, আপনি ছুটে যাবেন। চট করে উঠে যেতাম। ওঠার পরে গায়ে পানি দিতাম, দেওয়ার পরে এই হাত 2টা দিয়ে আমি এই যে কারোসি টানতে টানতে আমার রক্ত জর্জরায় পড়তো। কিন্তু নেশা একটাই। আমি উদ্যোক্তাদের ব্যাপারে একটু কথা বলতাম, আপনারা কথাটা শুনলে প্রতি ইয়ং ছেলেদের বিশেষ করে কাজে লাগতো। কিন্তু নেশা একটাই ছিল যে সফলতা ছিনে আনতেই হবে। হ্যাঁ, আপনারা শোনেন, আপনাদেরকে বলি, যে যে কাজটা করবেন করার মতন করেন। আর আমি পরিকল্পনা নিচ্ছি যে আমার কোম্পানির, ঠিক আছে, যারা 10,000 টাকা উপার্জন করেন, আপনাদের জন্য আরো অনেক পণ্য নিয়ে আসতেছি। আপনারা ওই পণ্যগুলো বিক্রি করেন।